সারা বিশ্ব জুড়ে এখন নোভেল করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত মানুষের মধ্যে এই নিয়ে কিছু কুসংস্কার, কিছু অবৈজ্ঞানিক মিথ ছড়িয়েছে। আবার মানুষ এটা নিয়ে আতঙ্কিত। এই আতঙ্ক নিরসনের জন্য আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের শরণাপন্ন হয়েছিলাম। কিছু প্রশ্ন, কিছু মানুষের অজানা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা জেনে নেব সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র, উপস্থিত আছেন মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাক্তার শামস মুসাফির। আপনাদেরকে স্বাগত। আমরা একটা বিষয় নিয়ে শুরু করতে চাইছি যে সামগ্রিকভাবে সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ আতঙ্কিত, অনেক মানুষ মারা গেছে। এটাকে আমরা সার্স, মার্স, ইবোলা থেকে অনেক কিছু শুনেছি, দেখেছি, কিন্তু এই করোনা ভাইরাস এত কেন মারাত্মক? বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত এই নোভেল করোনা ভাইরাস এর আগেও সাধারণ জ্বর, সর্দি, কাশি, যেটা ইনফ্লুয়েঞ্জা আপনারা দেখেছেন, তাতেও ভাইরাসটার যা স্ট্রাকচার সেই অনুযায়ী তার নাম ছিল করোনা। এখন এর কিছু স্ট্রাকচার পরিবর্তন হয়ে তার নাম হয়েছে নোভেল করোনা ভাইরাস, যেটার উৎপত্তি হচ্ছে চায়নার উহান প্রদেশে। এখনো পর্যন্ত পৃথিবীতে 189টি দেশ আক্রান্ত হয়েছে এই নোভেল করোনা ভাইরাসের দ্বারা, এবং যেহেতু 2019-এর ঘটনা এটা, ফলে এই অসুখটার নাম হয়েছে কোভিড-19। এই অসুখে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 14,600-র উপর মানুষ আজ পর্যন্ত যা হিসাব তাতে মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখের এবং উদ্বেগের। আমাদের দেশ ভারতবর্ষে এখনো পর্যন্ত 8টা ডেথের খবর পাওয়া গেছে, এবং কনফার্ম কেস অর্থাৎ যাদের পরীক্ষা করে কনফার্ম পাওয়া গেছে এর বাইরেও হয়তো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, সবের তো পরীক্ষা হচ্ছেও না বা সবসময় করা সম্ভবও হচ্ছে না। সেই সংখ্যাটা কনফার্ম কেসের সংখ্যা 428 ভারতবর্ষে। এখন এটার মারাত্মক অবস্থাটা এই কারণেই যে এই ভাইরাসটা, নোভেল করোনা ভাইরাসের ইনফেক্টিভিটি অর্থাৎ সংক্রমণ ক্ষমতাটা অত্যন্ত বেশি। অর্থাৎ একজনের হলে সে আরেকজনকে ইনফেক্ট করতে পারে, সে আরেকজনকে ইনফেক্ট করতে পারে, যেখানে যেখানে যাবে সেখানেই সে মানুষকে আক্রান্ত করবে। মারণ ক্ষমতা অবশ্যই আছে, মারণ ক্ষমতার থেকে সংক্রমণ ক্ষমতাটা বেশি। মারণ ক্ষমতা 3% অ্যাভারেজে বলা হচ্ছে, কোথাও কোথাও ভ্যারি করছে 3%। আমরা জানতে চাইছিলাম যে এই ভাইরাস কিভাবে ছড়ায়। এই ভাইরাস মূলত ছড়ায় আমাদের যে হাঁচি, কাশি দেওয়ার সময় আমাদের যে ড্রপলেট বেরোয়, অর্থাৎ যে ফ্লুইড, ছোট পার্টিকেল বেরোয়, সেটা ডাইরেক্ট একজন মানুষের থেকে আরেকজন মানুষের শ্বাসযন্ত্র সে ভেতরে গ্রহণ করতে পারে। অর্থাৎ আমি হাঁচলাম বা কাশলাম, আমার নোভেল করোনা ভাইরাস ইনফেকশন হয়েছে, আমার মুখ দিয়ে, নাক দিয়ে যে ড্রপলেট বেরোলো, আমার সামনে মানুষকে আমি 1 মিটার ডিস্টেন্সের মধ্যে যদি কেউ থাকে সে আক্রান্ত হতে পারে। অথবা আরেকটি উপায়ে আক্রান্ত হয়, এই যে ড্রপলেট, সেই ড্রপলেটগুলো যখন কোনো বস্তুর ওপর এসে পড়ে, যে কোনো সারফেসের ওপর এসে পড়ে, সেটা কমপক্ষে 12 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 72 ঘন্টা অবধি এই ভাইরাসটি অ্যাক্টিভ বা জীবিত থাকতে পারে। ফলে ওই সারফেসে যে হাত দেবে, সেই হাত যখন আবার অন্য কেউ মুখে বা নাকে দেবে, ফলে সেখান থেকেও কিন্তু ইনফেকশন ছড়ায়। সাধারণ একটা মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে যাচ্ছে যে সাধারণ সর্দি, কাশি, জ্বর হলেই সে ধরে নিচ্ছে তার করোনা ভাইরাস হয়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। যে সরকারি হসপিটালগুলো আছে তাদের ভিড় করছে। মানুষ কিভাবে বুঝবে যে সাধারণ সর্দি, কাশি করোনা ভাইরাসে আতঙ্কিত হবে না? বিষয়টা হচ্ছে যে এই যে কোভিড-19 অর্থাৎ নোভেল করোনা ভাইরাস ইনফেকশনের যে সিমটম অর্থাৎ উপসর্গ, সেগুলো কতগুলো ভাগে ভাগ করা হয়: মাইল্ড, মডারেট, সিভিয়ার। প্রথমে হাঁচি, সর্দি, জ্বর, গলা ব্যথা এই দিয়ে শুরু হবে। তারপরে কারোর একটু শ্বাসকষ্ট শুরু হবে মডারেট ক্ষেত্রে। সিভিয়ার ক্ষেত্রে শ্বাসকষ্টটা এতটাই বেড়ে যাবে যে রেসপিরেটরি ফেলিওর দিকে চলে যাবে। তো আমাদের মতো দেশে বা পৃথিবীতে অনেক দেশেই বিভিন্ন সিজন চেঞ্জে হাঁচি, কাশি, সর্দি তো কমনলি হয়ে থাকে, কমন কোল্ড যেটা বলি আমরা, ফ্লু বলি। তো এগুলো মানেই যে সবাইকার নোভেল করোনা ভাইরাস হয়েছে বা কোভিড-19 হয়েছে এটা
ভাবার কারণ নেই। তবে যখন কোনো একটা দেশে এই নোভেল করোনা ভাইরাস এপিডেমিক আকারে ছড়িয়ে পড়েছে, তখন যদি কারোর হাঁচি কাশি সর্দি জ্বর এসব হয় বা শ্বাসকষ্ট হয়, তাকে ভাবতে হবে, ডাক্তারকে বা স্বাস্থ্যকর্মীকে ভাবতে হবে এই ব্যক্তির নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ফলে তার জন্য WHO যে গাইডলাইন রয়েছে সাবধানতা নেওয়ার, সেই সমস্ত সাবধানতা কিন্তু নিতেই হবে, না হলে কিন্তু কখন অজান্তে দেখা যাবে যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হওয়ার কারণে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। ডক্টর শামসের কাছে আমরা একটা প্রশ্ন একটু জানতে চাইছি যে বিভিন্ন বিজ্ঞাপন টিভি মিডিয়াতে একটা কথা বারবার আসছে যে হাত ধুতে বলছে বারবার, কেন সাধারণ মানুষ বারবার হাত ধোবে, হাত ধোয়ার উপর কেন এত জোর দিচ্ছেন আপনারা? তার কারণ ডক্টর চন্দ্র যেটা বললেন যে এই ভাইরাসটা যে ছড়াচ্ছে তার একটা রূপ যেমন হাঁচি সর্দি কাশির মাধ্যমে, তেমনি আরেকটা হচ্ছে ধরুন একজন কোভিড-19 ইনফেক্টেড মানুষ রোগী, সে যখন হাঁচি বা কাশি দিচ্ছে তার সঙ্গে কিছু ড্রপলেট এসে পড়ছে একটা সারফেসে। এবার ওই সারফেসের উপর ভাইরাসটা আটকে থেকে যাচ্ছে, বেঁচে থেকে যাচ্ছে, ফোমাইট বলি আমরা এটা। এই ফোমাইটের উপরে সেকেন্ড কোনো পার্সন হাত দিল, তার হাতের মধ্যে দিয়ে ওটা ছড়ানোর সম্ভাবনা থাকে। একজন কোভিড-19 পার্সন সে হাত দিয়ে মুখ ঢাকা নিয়ে হাঁচি দিল, কাশি দিল, তার হাতে ওটা আটকে গেল, তাহলে এই হাত যখন দ্বিতীয় কোনো ব্যক্তিকে স্পর্শ করছে সেখান থেকে সেটা তার শরীরে ছড়াচ্ছে এবং এরকম ভাবে কমিউনিটিতে স্প্রেড করার সম্ভাবনা। যার জন্য আমরা বারবার হাত ধোয়া, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, অন্তত 30 সেকেন্ড ধরে হাত ধোয়া এবং যেখানে সম্ভব অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ইউজ করা, এগুলো আমরা করছি। আচ্ছা, এখানে তো জামা কাপড়গুলো তো আমরা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি না, বা মানি পার্স যেগুলো আছে, আমাদের মোবাইল আছে, সেগুলোর মাধ্যমে তো এই ভাইরাস ছড়াতে পারে। ছড়ানোর সম্ভাবনা অবশ্যই থাকে, কিন্তু বারবার যদি আপনি হ্যান্ড ওয়াশ করেন তাহলে আপনি তো জামা দিয়ে কারোকে সব সরাসরি গায়ে মাখিয়ে দিচ্ছেন না। কিন্তু এখন তার জন্য বলা হচ্ছে যে অন্যের গায়ে হাত দেয়া, নিজের নাকে মুখে হাত দেয়া, হাগ করা, এগুলো তো অবশ্যই আপনি কম করবেন। এবার ওখান থেকে আমাদের হাতে ছড়িয়ে হাতের মাধ্যমে অন্য জায়গাতে ছড়ানোর সম্ভাবনা, এই কারণেই বারবার হ্যান্ড ওয়াশের কথাটা বলা হচ্ছে। আপনি যদি অ্যাডিকুয়েটলি হ্যান্ড ওয়াশ করেন প্রপার ওয়েতে, তাহলে এই জামার থেকে হাতের মধ্যে দিয়ে আরেকজনকে ছড়িয়ে যাবে, এত সহজ হবে। ডক্টর চন্দ্রের কাছে আমরা একটা বিষয় জানতে চাইবো, ভারতবর্ষ এত বড় একটা দেশ, সেখানে প্রচুর পরিমাণ মানুষ যাদের দারিদ্র সীমার নিচে বাস করেন, খুব ঘিঞ্জিভাবে বসবাস করেন, এইরকম একটা পরিস্থিতি এত বড় দেশে এই ভাইরাস থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো নিজেদেরকে? বোঝাই যাচ্ছে প্রথমে যেটা আমি বললাম যে এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি, আর কোন একজন ইনফেক্টেড সংক্রামিত মানুষের যদি 3 ফুট বা 1 মিটার ডিস্টেন্সের মধ্যে কেউ থাকেন, তাহলে সে বাকিদেরকে সংক্রামিত করে দেবে। ফলে আমরা যারা ভারতবর্ষের মানুষ, যারা গরিব মানুষ, সাধারণভাবে যারা অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে এক ঘরে গাদাগাদি করে অনেকজন থাকি, বা বিভিন্ন অ্যাসেম্বলিতে জমায়েত করি, বিভিন্ন প্রয়োজনে জমায়েত হই, বাজারে হাটে যাই, আমরা কিন্তু কেউই ওই 1 মিটার ডিস্টেন্স মেনটেন করাটা অত আমাদের পক্ষে সহজ হয় না। সেই জন্যই বলা হচ্ছে যে আমাদের মতো দেশে যেখানে জনসংখ্যা বেশি, জনসংখ্যার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষের জীবনের যে বেসিক নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে বাসস্থান বা থাকার জায়গা যে সায়েন্টিফিক মেথডে করা উচিত, যে পর্যাপ্তভাবে করা উচিত, অর্থনৈতিক কারণে আমাদের দেশের মানুষ করতে পারে না, তার ফলে তাদের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই জন্যই আমরা আমাদের সংগঠন লিগাল সার্ভিস সেন্টার অত্যন্ত উদ্বিগ্ন যে আমাদের দেশে যদি এটা খুব সংক্রামিত হয়ে যায়, কমিউনিটির মধ্যে অত্যন্ত বেশিভাবে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু বহু মানুষ আক্রান্ত হবে এবং মারাও যাবে। এখানে একটা জাস্ট আমি বলে রাখি যে কাফ এটিকেট মেনটেন করাটা খুব জরুরি। আমরা সাধারণত হাঁচি বা কাশি এই মুখের সামনে, নাকের সামনে হাতটা দিয়ে, এটা একদমই অবৈজ্ঞানিক, করা উচিত নয়। করলে আমরা যখন হাঁচি বা কাশি তো আসতেই পারে যে কোনো কারণে, তখন হাতটাকে এরকম ভাঁজ করে এইভাবে হাঁচি বা কাশিটা দেওয়া উচিত। তাহলে অন্তত হাতটা আমাদের অন্য কোনো জায়গাতে সংক্রামিত করতে পারবে না। করোনা ভাইরাসের যে 3rd ফেজ 4th ফেজ বলছে, এই বিষয়গুলো আসলে কি জিনিস? বিষয়গুলো দেখুন, এগুলো অনেকটা কমিউনিটি মেডিসিন,
যারা এইসব ভাইরাস একটা কমিউনিটিতে তার কী প্রভাব কীভাবে ছড়ায় এগুলো নিয়ে যারা কাজ করে এটা তাদের একান্ত বিষয়। কিন্তু সাধারণ মানুষ হিসাবে যাদের এই জিনিসটা নিয়ে যারা একটু ভাবছেন তাদের জেনে রাখা উচিত এইটুকুনি যে ভারতবর্ষ এখন অনেকে বলছে যে ফেজ 2-তে আছে না ফেজ 3-তে আছে, এটা নিয়ে দেখুন খুব আলোচনা হচ্ছে। আসলে কি, আসলে ফেজ 2 মানে হচ্ছে, ফেজ 1 মানে হচ্ছে যে যখন কোনো একটা জায়গা থেকে ভাইরাসটা জাস্ট সংক্রামিত শুরু, যেমন উহানে প্রথম যখন ভাইরাসটা দেখা যাচ্ছে যে কিছু লোককে সংক্রামিত করছে, আর কোথাও যায়নি, কোনো বিরাট কিছু আকার ধারণ করেনি। ফেজ 2 হচ্ছে যেমন আমাদের দেশে প্রথম যখন বিভিন্ন দেশ থেকে, ইংল্যান্ড থেকে, ইতালি থেকে বা অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন মানুষ এলেন, তারা ভাইরাসটা নিজের শরীরে বহন করে নিয়ে আমাদের দেশে চলে এলেন। এই যে একজন আক্রান্ত মানুষ বাইরে থেকে এসে সে যখন তার পাশের লোকটাকে ইনফেক্ট করছে, তখন এটাকে বলা হয় যে সেই দেশটা ফেজ 2-তে আছে। অর্থাৎ তখনও কমিউনিটির মধ্যে এক লাখ ভাইরাসটা এত পরিমাণে ঘুরে বেড়াচ্ছে এরকম নয় যে যাতে করে যে কোনো লোক ওই জায়গাতে, ওই এলাকায়, ওই গ্রামে, ওই শহরে থাকলেই তার ইনফেকশনটা হয়ে যাচ্ছে না, এরকম নয়। একমাত্র ইনফেক্টেড পার্সন তার যদি 1 মিটারের মধ্যে বা সে হেঁটেছে কেসেছে, তার ব্যবহার করার জিনিস ব্যবহার করেছে, হাত দিয়েছে, এরকম যদি সিচুয়েশন হয় তবেই তার ইনফেকশন হবে। ফেজ 3 হচ্ছে যে ওই যেটা বললাম কমিউনিটিতে পুরো ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেব অনুযায়ী আজ পর্যন্ত ফেজ 3-তে যে গেছে সরাসরি আমার যতটুকু জানা আছে সরাসরি ঘোষণা করেনি, তবে যা মনে হচ্ছে অলরেডি কমিউনিটিতে ছড়ানো শুরু হয়েছে। ফলে আমরা ফেজ 3 দোরগোড়াতেই আছি। আমরা ফেজ 3-তে ঠিক ঢুকে গেছি কিনা এরকমভাবে সরকারি কোনো ঘোষণা আমরা এখনো পাইনি, তবে আমাদের সতর্কতা অবশ্যই নিতে হবে। সরকার সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করেছে, এই লকডাউন কতটা প্রভাব ফেলবে? লকডাউন ব্যাপারটা এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে এই নোভেল করোনা ভাইরাস আক্রমণ করেছে এটা একটা পদ্ধতি হিসাবে নিচ্ছে। আমাদের দেশেও এই গতকাল একটা বিষয় আমরা দেখলাম যে জনতা কারফিউ কিছু ঘন্টার জন্য, এটা কতটা বিজ্ঞানসম্মত এটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। কিন্তু এই যে লকডাউন ফর এ সার্টেন পিরিয়ড, অর্থাৎ এই ভাইরাসটা যখন কোনো ব্যক্তির শরীরে ঢোকে, সেই ঢোকার পর থেকে তার ইনফেকশন করতে যে টাইমটা লাগে এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ সিমটম হতে যে সময়টা লাগে সেটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে মিনিমাম 2 দিন, ম্যাক্সিমাম 14 দিন। অর্থাৎ আজকে আমার যদি ভাইরাস ঢোকে আমার সিমটম হতে মিনিমাম 2 দিন লাগবে, ম্যাক্সিমাম 14 দিন লাগতে পারে। তাহলে যদি সত্যি লকডাউন করতে হয় বাস্তবে, তাহলে কিন্তু 14 দিন লকডাউন করে রাখলে ভালো হয়, যাতে করে একজনের থেকে আরেকজনের যে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা সেটাকে আটকানো যাবে। কিন্তু আবার এটাও ভাবতে হবে যে দেশের মানুষ, সাধারণ মানুষ খাবে কি, যাবে কিভাবে, এমার্জেন্সি সার্ভিস যাতে সচল থাকে সেই ব্যাপারগুলো কিন্তু রেশনিং ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি মানুষকে বললাম যে দিন আনে দিন খায়, যে তুমি ঘরে বসে থাকো 14 দিন, তোমার কোনো খাবার নেই, দাবার নেই, কিছু নেই, সে বাঁচবে কি করে? সে বললো ভাইরাস কয় মারবে পরে দেখা যাবে, আগে তো পেটটা বাঁচায়। ফলে এটা কিন্তু গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে যাতে করে ফ্রি রেশনিং দিতে পারে। আরেকটা ব্যাপার হলো এখানে যে যখন আমি লকডাউন করলাম এই সময় কিন্তু কমিউনিটি স্ক্রিনিং করতে হবে। কোথায় কোথায় পেশেন্টরা রয়েছে, ইনফেক্টেড মানুষ রয়েছে, তাদের ডিটেক্ট করতে হবে, তাদের টেস্ট করতে হবে, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। এটা যদি না করা হয় 14 দিন পরে আমি যেই তুলে নিলাম তখন তো মানুষ মনে করবে যে না এরপরে আর কোনো ভয় নেই, তারা ফিল মিক্স পাবে এবং তখন কিন্তু আবার নতুন করে একটা সার্চ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক। ডক্টর শামসের কাছে আমরা একটা জিনিস জানবো যে আমাদের দর্শকরা জানতে চেয়েছেন, মানে পুকুরে বা গঙ্গায় স্নান করলে কি এই ভাইরাস ছড়াতে পারে? না না, এরকম কোনো ব্যাপার নেই। এই যে দুটো ট্রান্সমিশনের রুট বলা হলো, এটাই মেন ট্রান্সমিশন রুট, এটা জল দিয়ে বাহিত রোগ নয়। মানে গতকাল আমরা দেখেছি মানে সরকার জনতা কারফিউ চালু করেছিলেন, আপনাদের মানে উৎসাহিত করার জন্য ঘন্টা, শাক এগুলো বাজাতে বলেছেন। কিন্তু এগুলোর থেকে তো আমরা মনে করি যে ডাক্তারদের পিপিই যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো আরো প্রয়োজন বেশি, কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় কম। আপনারা কি মনে করেন, আপনাদের মানে সংগঠন এই বিষয়ে কি মনে করেন? বিষয়টা হচ্ছে যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা তো ঝাঁপিয়ে পড়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করবে, এটা তাদের মেডিকেল এথিক্স। আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারও এই এথিক্সেই বিশ্বাস করে।
আমাদের সংগঠনের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরাও যে যেখানে কর্মরত সেখানে আপ্রাণ চেষ্টা করছে, ছুটি না নিয়ে দিনরাত পরিশ্রম করছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন, যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী রোগীকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, তাহলে সেই স্বাস্থ্যকর্মী বা ডাক্তার নার্স যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে তো সে নাই মারা যেতে পারে, অসুস্থ হতে পারে, এটা তো একটা বড় প্রশ্নই। সেই ব্যক্তিও তো কমিউনিটিতে এই রোগটা ছড়াবে, হাজার হাজার লোককে ছড়াবে। তাহলে স্বাস্থ্যকর্মীরা যারা চিকিৎসা দিচ্ছে তাদের যদি 100% সুরক্ষা যদি নিশ্চিত করা না হয়, সুরক্ষা বলতে এখানে বোঝাচ্ছে প্রাথমিকভাবে কতগুলো স্টেপ আছে। যদি দেখা যায় যে সাধারণ একটা রোগীকে সে দেখছে, সম্ভাবনা কম, তাকে সাধারণভাবে একটা মাস্ক, যেটাকে বলা হয় 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, যেটা ডিসপোজেবল, যদিও এটা এখন অত্যন্ত চাহিদা বেড়ে গেছে, সাপ্লাই কম, এই যে মাস্ক এটা অবশ্যই দেওয়া উচিত। হ্যান্ড রাব অথবা সাবান পর্যাপ্ত পরিমাণে সমস্ত সরকারি হাসপাতালে দেওয়া উচিত। আপনারা দেখবেন হাসপাতালগুলোতে গেলে হাত ধোয়ারই বেশিরভাগ জায়গায় জায়গা পাবেন না। তাহলে হাত ধোবে যে বা সেখানে সাবান থাকবে, তার গ্যারেন্টি কোথায়? যদি এগুলো না থাকে তাহলে সে তো ইনফেকশন ছড়াবে এবং সে নিজেও ইনফেক্টেড হয়ে যাবে। তারপর হচ্ছে পিপিই বলে, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা এই ইকুইপমেন্টের মধ্যে ক্যাপ আছে, মাস্ক আছে, গগলস আছে, গাউন আছে ফুল স্লিভ এবং শু পর্যন্ত আছে। তাহলে যদি কেউ একটা ইনফেক্টেড পেশেন্ট জানা যে তার কোভিড-19 হয়েছে, তেমন একটা রোগীকে বাঁচানোর জন্য যদি কোনো ডাক্তার বা নার্স যায়, তাকে তো এই পিপি অবশ্যই দিতে হবে। যদি না দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে বা হাই সাসপিশাস, সেই রোগীর ক্ষেত্রে যখন সে নেবুলাইজ করতে যাচ্ছে বা শ্বাসনালীতে নল পড়াতে যাচ্ছে বা লাইফ সেভিং প্রসিডিওর করতে যাচ্ছে, তাকে এগুলো দিতেই হবে। কারণ এইমসের, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গাইডলাইন পরিষ্কার বলে দিয়েছে যে পিপি না দিলে কিন্তু সেই স্বাস্থ্যকর্মী আক্রান্ত হতে পারে। তাহলে এটা কিন্তু সরকারেরই দায়িত্ব। ফলে শুধু কিন্তু ঘোষণা বা প্রচার করলে এবং জনগণকে যদি বলি জনগণ তুমি বুঝে নাও তোমার স্বাস্থ্যের ব্যাপারটা, তোমার বেঁচে থাকা মরে যাওয়ার ব্যাপারটা, তাহলে কিন্তু এটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না বলেই আমরা মনে করি। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে পেরিফেরাল যে হসপিটালগুলো, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, সাব ডিভিশন, প্রাইমারি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, এই হসপিটালগুলোতেও অ্যাডিকুয়েটলি যদি স্ক্রিনিং না করা হয়, এই জায়গাতে যারা আসছে চিকিৎসা করতে তাদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করা, তাদের মধ্যে স্ক্রিনিং করা, এই ব্যবস্থাগুলো যদি না হয়, তাহলে একটা পেশেন্টের থেকে অন্যদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থেকে আছে। এইগুলোর যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, যেটার জন্য আমরা খানিকটা আশঙ্কায় ভুগছি যে যখন ফ্লেয়ার করতে শুরু করবে অত্যন্ত দ্রুত ফ্লেয়ার করতে পারে। এখন সেইগুলো না করে এই ধরনের কাজগুলো করা খানিকটা চটকদারির মতো হয়ে যাচ্ছে। এখানে আমি একটা জাস্ট অ্যাড করছি, শুধু এই যে টেস্ট করার ব্যাপারটা, যেটা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন যে কোথায় এর টেস্টটা হবে যথার্থ। সারা ভারতবর্ষে আশ্চর্যজনকভাবে 135 কোটির দেশ তো আমাদের, মাত্র 52টা সেন্টার আছে যেখানে এই নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 এর টেস্ট হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গে একটাই ছিল, যেটা আইডি হসপিটাল, যে নাইসেডে, এরপরে একটাই, আর সেকেন্ড যেটা চালু হয়েছে এসএসকে অর্থাৎ আইপিজিএমিয়া। আমরা, আমাদের সংগঠন দাবি করছে যে একদম জেলা এবং সাব ডিভিশন হসপিটাল পর্যন্ত যাতে সমস্ত এই ধরনের হসপিটালে এই RT-PCR এর মাধ্যমে কোভিড-19 এর টেস্ট হয়, এটা সুরক্ষিত যেন অবিলম্বে করে। আচ্ছা ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন আমরা করছি, যেটা হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন প্রচার করছে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন গ্রাম শহরগুলোতে, যে গোমূত্রতে করোনা ভাইরাস মরে যাবে, নির্মূল হবে। আপনি তো একজন ডাক্তার, আপনি কি মনে করেন? দেখুন, এরকম অনেক প্রচারই তারা করে। এইগুলো হচ্ছে অত্যন্ত অবৈজ্ঞানিক, কুসংস্কারাচ্ছন্ন মনোভাবকে মানুষের মধ্যে জিয়ে রেখে তাদের কিছু উদ্দেশ্য সাধন করার অপচেষ্টা মাত্র। এইগুলোর জন্য সরকারের অবিলম্বে পাঞ্জেন্ট পানিশমেন্ট দেওয়া দরকার, যাতে এই ধরনের অবৈজ্ঞানিক চিন্তাধারা ছড়াতে না পারে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কোনো দেশ এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পেরেছে? আমরা যতদূর জানি এখনো পর্যন্ত যথার্থ অর্থে যেটা ভ্যাকসিন বা প্রতিষেধক নোভেল করোনা ভাইরাসের এগেনস্টে কোথাও বেরোয়নি। বিষয়টা হচ্ছে যে কোনো একটা ভ্যাকসিন বেরোতে বা যে কোনো একটা ওষুধ আবিষ্কার হতে তার অনেকগুলো ফেজ অতিক্রম করতে হয়। ফলে চটজলদি চাইলেই কিন্তু
পারা যাবে ব্যাপারটা অত সহজ নয়। অনেকে অনেক দাবি করছে, কিন্তু আমি যতদূর জানি এখনও WHO কোনো গাইডলাইনে বা ওয়েবসাইটে বা অথেন্টিক কোনো ইয়েতে এখনও বলা হয়নি যে এই ভ্যাকসিনটা বেরিয়েছে, এটা নিলে মানুষ বাঁচবে না। ছোট্ট একটা দেশ কিউবা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে মেডিকেল টিম পাঠাচ্ছে, মানে চীনেও পাঠিয়েছিল, ইতালিতেও পাঠিয়েছে, এবং বিভিন্ন এই নিয়েও তারা গবেষণা নিরবচ্ছিন্নভাবে করছে। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এই ঘটনাটাকে? এটা তো অত্যন্ত উদ্বেগের যে আমরা এত বড় একটা দেশ, আমি একটু আগে বললাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো যথার্থ নয় এই ধরনের মহামারী প্রতিরোধ করার ক্ষেত্রে। কিন্তু আপনি যে দেশটার কথা বললেন কিউবা, আমি যতদূর জানি এই দেশের হেলথ ইনফ্রাস্ট্রাকচার বা মেডিকেল ফেসিলিটি, মেডিকেল সায়েন্সের গবেষণা অন্যান্য অনেক বড় বড় দেশ যারা টাকায় পয়সায়, অস্ত্রে শস্ত্রে, সব সামরিক শক্তিতে অনেক এগিয়ে, তার থেকেও কিন্তু এগিয়ে আছে কিউবা। তার একটা কারণ যেটা আমরা সবাই জানি যে কিউবার যে অর্থনৈতিক সামাজিক যে অবস্থাটা, সেই অবস্থানের জন্যই, এটা কিনা সমাজতান্ত্রিক দেশ একটা, সেই দেশে মানুষের স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকা, মানুষের খাদ্য, শিক্ষা এগুলো খুব প্রায়োরিটি দেয়। তাই তারা এই ধরনের ক্ষেত্রে দেখা গেছে যে ওরা অনেক অগ্রণী ভূমিকা নিয়েছে। এটা শুধু আজ বলে নয়, এর আগেও, যেমন আমরা এর আগেও দেখেছি সোভিয়েত রাশিয়া অনেক ক্ষেত্রে অগ্রণী চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে একসময় যখন সমাজতান্ত্রিক দেশ হিসেবে ছিল। আপনাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার এই করোনা পরিস্থিতি নিয়ে মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন? আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের সংগঠন, এটা একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন। আমরা প্রথমত আজকে যখন খুব এটা নিয়ে মানুষ অত্যন্ত হচ্ছে, আমরা কিন্তু মাসখানেক আগে থেকেই আমরা আমাদের প্রচারমূলক কাজ, সচেতনতামূলক কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল স্টুডেন্ট, ডাক্তারদের মধ্যে সচেতনতা শিবির, এগুলো আমরা করেছি। আমরা বিভিন্ন জায়গাতে আমরা সচেতনতা প্রোগ্রাম পাবলিক লেভেলে করার চেষ্টা করছিলাম কিছুদিন আগে, কিন্তু এখন এটা করা সম্ভব হচ্ছে না একটাই কারণে, কারণ আপনারা জানেন যে কোনো একটা জায়গায় বেশি মানুষ যদি যুক্ত হয় বা আসে, জড়ো হয়, তাহলে সেখান থেকে ইনফেকশন ছড়াতে পারে। ফলে কোনো একটা ক্যাম্প করা বা জমায়েত হয়ে সেখানে কোনো এই বিষয় নিয়ে বলা এখন মনে হয় বিজ্ঞানসম্মত নয়। সেই জন্য যতটা সম্ভব সোশ্যাল মিডিয়ার মারফত আমরা আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছি, এবং আমাদের ডাক্তার নার্সরা যেখানে যেখানে কর্মরত, সে সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত স্তরে হোক, তারা আপ্রাণ ছুটি না নিয়ে, বাড়ি না গিয়ে তারা রোগীর পাশে দাঁড়াচ্ছে, সেবা করার চেষ্টা করছে। আমাদের শেষ প্রশ্ন, এই যে একটা মহামারী ধারণ করেছে এই রোগ, আপনাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে কি প্রস্তাব? আমি এর আগেও কয়েকটা অলরেডি বললাম। তার মধ্যে একটা কংক্রিট প্রস্তাব হচ্ছে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে অতি দ্রুত আরো ইমপ্রুভ করা, অলমোস্ট একটা প্যারালাল হেলথ সিস্টেম যদি আমরা চালু করতে পারি। মানে ধরুন এক্সিস্টিং যে হেলথ সিস্টেমটা রয়েছে, যাতে কিনা পেটে ব্যথা, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, যে কোনো একটা অসুখের যে চিকিৎসা হচ্ছে, সে চিকিৎসা তো হবেই, সেই ধরনের রোগী তো থাকবেই, কালও ছিল, আজও থাকবে, আগামী দিনেও থাকবে। কিন্তু সাসপেক্টেড যে কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে ভেবে তাদের একদম গোড়া থেকে, অর্থাৎ স্ক্রিনিং করা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত, এটা কিন্তু একটা প্যারালাল সিস্টেম কিন্তু করা দরকার। মানে ধরুন একটা মেডিকেল কলেজে হাজার হাজার রোগী ঢুকছে, আমি স্ক্রিনিংই করলাম না, তো সবাইকার সঙ্গে মিশে গেল। ফলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্বাস্থ্যকর্মীদেরকে যথাযথ সুরক্ষামূলক যে ব্যবস্থা, পিপিই, মাস্ক, গ্লাভস, এগুলো দেওয়া। 3 নম্বর, এই কোভিড-19 যদি হঠাৎ করে রোগীরা খারাপ হয়ে যায়, তার জন্য যে এমার্জেন্সি ব্যবস্থা বা ক্রিটিক্যাল কেয়ার যে ফেসিলিটি, সেগুলো বাড়ানো। সেগুলো এখনো পর্যন্ত খুব বিরাট কিছু হয়েছে বলে মনে হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে শুনছি, এটা অবশ্যই বাড়াতে হবে। টেস্ট করার যেটা আমরা দাবি করলাম, একদম জেলা স্তর বা সাব ডিভিশন লেভেল পর্যন্ত সরকারি হাসপাতালে যাতে টেস্ট করা যায়, সেটা ব্যবস্থা করা। ফ্রি রেশনিং দেওয়া, আমরা যে লকডাউন অবস্থার কথা বলছি, তো সেটা যদি করতে হয়, সাকসেসফুল করতে হয়, তাহলে গরিব সাধারণ মানুষকে ফ্রি রেশনিং দেওয়া
এবং যারা কাজ হারালো তারা ওই কদিন কাজ করলে কি বেতন পেতে পারত সেটাকে কিন্তু পূরণ করে দেওয়া, ক্ষতিপূরণ হিসাবে। কারণ এটা কিন্তু উন্নত অনেক দেশেই কিন্তু, কানাডা, ব্রিটেন, এগুলো কিন্তু এরা অলরেডি করেছে যে তুমি যা মাইনে পেতে সেই মাইনেটা পুরোটা দেওয়া হবে। এইগুলো সুরক্ষিত না করে আমরা কিন্তু পারবো না। এবং একটা হাই পাওয়ার কমিটি, গভর্নমেন্ট লেভেলে অনেক কমিটি তৈরি হয়েছে, কিন্তু সমস্ত বিজ্ঞানীদের, দেশ বিদেশের বিজ্ঞানীদের নিয়ে কিন্তু কমিটি তৈরি করতে হবে। রাজনৈতিক নেতারা ক্ষমতা আছে বলে এক একটা স্টেটমেন্ট করে দিলাম, এক একটা কথা অবৈজ্ঞানিক বলে দিলাম, এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। এবং কোনো রকম অপপ্রচার, অবৈজ্ঞানিক কোনো প্রথা যদি কেউ অবলম্বন করে তার বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিতে হবে, এই দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করছি। এর সাথেই আমরা এটাও দাবি করছি যে এই পরিস্থিতির জন্য সমস্ত ক্লাস বন্ধ হয়ে যাওয়ার ফলে মেডিকেল ছাত্রছাত্রীদের, নার্সিং ছাত্রছাত্রীদের যে একাডেমিক ডেজগুলো ক্ষতি হচ্ছে, এইটা কর্তৃপক্ষকে ক্লাস করিয়ে পূরণ করে দিতে হবে। ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে থাকার জন্য।